নমস্কার, আমাদের ইউটিউব চ্যানেল গালভরা গপ্পে আপনাদের স্বাগত। বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল। আজ আমাদের নিবেদন লেখক শিবরাম চক্রবর্তীর লেখা গল্প হাতি মার্কা বরাত। শুনতে থাকুন গল্পটি। কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাজার মন্দা মানেই বরাত মন্দ। কালীকেষ্টর পর্দা খারাপ পড়েছে। এক খালি কয়েক সপ্তাহ থেকে টাকার আমদানিও নেই। আদুলিটা সিকিটাও আসছে না। খদ্দের দেখা নেই গো। টাকাওয়ালা দূরে থাক, একটা টাকওয়ালা পর্যন্ত টিকি দেখায় না। এমনই অচল অবস্থা। কালীকেষ্ট ভাবে, খালি ভাবে, অথচ ভেবে ভেবে কুল পায় না। অর্ডার সাপ্লাইয়ের কারবার তার। সব কিছু বেচা কেনার লাভ করিয়ে তবে তার মুনাফা। নানা রকমের মালের তার যোগানদারি, দোকানদারিও বটে, পাইকারি আর খুচরোয়। যেটি চাই আর যেটি চাইনে, আর যে জিনিস হাজার চাইলেও কোথাও পাইনে, সব তার আড়তে মজুত। কিন্তু মজুত মালে মজা কোথায়? মূলধন আটকে তা তো উল্টে মালিককেই আরো বেশি মজায়। মাল কাটাতে পারলে তবেই না তার টাকাতে ঘুরে ঘুরে আসে, ঘুরে একেবারে টাকা হয়ে তবে আসে। কাটা মানেই টাকা, না কাটলে সবই তো পয় মাল। মহাজনের দেনা মেটাতেই মাথার চুল একেবারে বিকিয়ে যাবার জোগাড়। কিন্তু তাও বুঝি আর বিকোবে না। টেনে টেনে মাথার চুল ছিঁড়ছিল কালীকেষ্ট। ভাবনায় চিন্তায় সে একেবারে পাগলের মতো অবস্থা। অবশেষে ভাবলে, না, এ জীবন রেখে কোনো লাভ নেই, গঙ্গার জলে বিসর্জন দেওয়াই ভালো। সেই মতলবে সে গঙ্গার ধারে গিয়ে দাঁড়ালো। নিজেকে জলাঞ্জলি দিতে যাচ্ছে, এমন সময় দেখলো গাছতলার থেকে এক সন্ন্যাসী হাত তুলে ডাকছে তাকে। সন্ন্যাসীর কাছে গিয়ে প্রণাম করে বসতেই তিনি বললেন, কেন রে, এই দেখো অকারণে মরতে যাচ্ছিস কেন? তোর বরাত তো খারাপ নয়, তোর দরজায় হাতি বাঁধা থাকবে এই আমি দেখছি। কপাল দেখে আমি বলে দিতে পারি রে, সব বলে দিতে পারি। হাতি? ই প্রভু, বললেন ভালো। 7 দিন থেকে হাতে একটা পাইনি, কিচ্ছু পাইনি। বিক্রি পাট সব বন্ধ, খাবো কি তার সঙ্গতি নেই। আর আপনি বলছেন হাতি, তো বলছেন বেশ। সন্ন্যাসী ধুনির থেকে একটু ছাই তুলে ওর হাতে দিয়ে বললেন, এই ছাইটুকু নস্যির সঙ্গে মিশিয়ে নাকে দিয়ে নে। বরাত কাকে বলে তখন দেখবি। এই নস্যি নাকে দিয়ে তুই যে কোনো জিনিস যাকে খুশি যে কোনো দামে বেচতে পারিস। যতদিনের জিনিস তোর নাকের কাছে থাকবে, কিছুতেই তোর মার নেই। ব্যবসার লক্ষ্মী মা গন্ধেশ্বরীর কৃপা। আর এই ব্যবসায় তোর মান নেই রে। শুধু এই নস্যি নাকে দিয়ে তুই টানবি। কালই তো লাফাতে লাফাতে বাড়ি ফিরল। তার নিজের আড়তেই নস্যি ছিল। খানিকটা নিয়ে তার সঙ্গে সেই ছাই মিশিয়ে ডিবে ভরে রাখলো নিজের ট্যাঁকে। এক টিপ নাকে দিয়ে ভাবতে লাগলো, কি করা যায়, কি বেচা যায় দেখি, কাকে বেচা যায়। ভাবতে ভাবতে তার চোখ একেবারে খুলে গেল। চোখের কাছেই পড়েছিল চকের ঢেরি, একেবারে চকচক করে উঠল। এই চকখড়ির 7 গাড়ি সে কিনেছিল এক নিলামে, বেশ দাঁওয়ের মাথায়, জলের মতো সস্তায়। কিন্তু তারপর থেকেই পস্তাচ্ছে। এই চিজের এক টুকরো সে তারপরে কাউকে গছাতে পারেনি। স্কুল পাঠশালায় তো খড়ি লাগে, তাই ভেবে সে পাচার করতে গিয়েছিল সেখানে। তারা বলেছিল নিতে পারি একাধ সের বটে, এত খড়ি নিয়ে কি করব? যদি এ শহরের সবাই 7 পুরুষ ধরে এই স্কুলে পড়ে, তাহলেও লিখে লিখে 77 বছরেও ফুরোতে পারবে না। ব্ল্যাকবোর্ড ক্ষয়ে যাবে, তবু সব খড়ি খরচ হবে না। সারা বাংলাদেশের তামাম ছেলের যদি একসাথে হাতে খড়ি হয়, তাহলেও নয়। আচ্ছা, দেখা যাক না নস্যির গুণখানা। যেই সে ভাবলো সেই মাত্র আরো এক ভাবনা তার মাথায় এলো। আচ্ছা, সেই স্কুলেই খড়ি বেচতে পারি কিনা দেখি না একবার। যদি এই অচলকে চালাতে পারি, তবেই বুঝবো এই নস্যির দৌলতে বাকি জিনিস চালু করতে বেগ পেতে হবে না।
খড়ি বোঝাই এক গাড়ি নিয়ে সে পাড়ি দিল স্কুলের দিকে। যেতে যেতে পথে পড়লো এক রাজ জ্যোতিষীর বাড়ি। তা ভাবলো, গণৎকারদের তো গুনতে লাগে, এখানেও খানিক বেচা যাক না। গোড়াতেই কিছু বউনি হওয়া তো ভালো। মাল বেঁচে যাওয়া মানে যদিও খানিকটা তার কমে যাওয়া মালের ঘাটতি, তাহলেও মালের কাটতি মানেই মালিকের বেঁচে যাওয়া, আর মাল বেঁচে যাওয়া মানেই মালিকের মরণ। টাকার জন্যই টেকা, আর টেকার জন্যই টাকা। মাল না বাঁচলেই মালিক বাঁচলো। এই ভেবে সে গণকালয়ের দরজায় গিয়ে নক করলো। বেরিয়ে এলো গণক। কে চাই? আগে খড়ি বেচতে এসেছি। গুনতে তো আপনাদের খড়ি লাগে, তাই এই এক গাড়ি এনেছি, কয়েক মন মোটে। গুনতে? হ্যাঁ লাগে, কিন্তু তাই বলে এত খড়ি? একটু হলেই তো হয়। একেবারে গাড়ি খানে কিনে ফেলেছো দেখছি। তাই এনেছো যখন তোমাকে ফেরাতে চাইনে। দাও দেখি একটুখানি। এই এক কাচ্চার এইটুকুর দাম কত হবে? এইটুকুতে আর কি হবে, বলে কালীকেষ্ট একটি নস্যি নেয়। অন্তত মন খানিক তো নিন। এক মন না হলে গুনবেন কি করে? অর্ধেক মন খানিক অন্তত নিন। এই অর্ধেক মন নিয়ে কি গোনা যায় মশাই? গোনা গাথা এক মনে করার জিনিস নয় কি কর্তা? আপনি বলুন না, এক মন না হলে কি কেউ আর কখনো গুনতে পারে? তা তো বটেই, এক মনে গুনতে হয়, সে কথা ঠিক, মানতে হয় গণক ঠাকুরকে। তাহলে দাও, এক মনই দাও, বলছো যখন এত করে। মন খানেক সেখানে দিয়ে মনের ভার কিছু লাঘব হয়। দোমনা গণককে দুমন গছানো যেত কিনা ভাবতে ভাবতে সেই স্কুলের দিকে এগোলো। গাড়ি আর খড়ি নিয়ে হেডমাস্টারের কাছে গিয়ে খাড়া হতেই তার চোখ পড়ল সেই খড়ির দিকে, আর উঠলো সোজা একেবারে কড়ি কাঠেই। কি, তুমি আবার সেই খড়ি নিয়ে এসেছো? আগে হ্যাঁ, বলে কালী একটি নস্যি দিল নাকে। দিন কয়েক আগে আপনার এখান দিয়ে যাচ্ছিলাম, যেতে যেতে আমার নজরে পড়লো আপনার স্কুলের অনেক জানলার খড়খড়ি ভাঙা। অনেক দিনের স্কুল তো, ভাঙবে তা বিচিত্র কি? একেই ছেলেরা ডান পিটে, তারপরে পড়া না পারলে মাস্টাররা তাদের ধরে আবার পিটন। তাদের কাছে যা পিটুনি খায়, তার সব ঝালটাই তো ঝাড়ে ওই জানলার ওপরে। কিন্তু খড়ির সঙ্গে তোমার খড়খড়ির আবার কি সম্পর্ক? হেডমাস্টার অবাক হন। খড়িটা এ বিষয়ে কি কাজে লাগবে? আগে খড়খড়ি সারাতেই তো মশাই, ওই খড়খড়ির অভাব মোচনের জন্যেই। খড়ি তো মজুদ, এখন কিছু খড় হলেই হয়ে যায়, বলে সে আর একটি নস্যি লাগায়। খড় আর খড়ি জুড়ে সন্ধি করে কিংবা সমাস করে লাগিয়ে দিন, হয়ে গেল। যদি বলেন তো খড়ও আমি যোগান দিতে পারি। কথাটা হেডমাস্টারের মনে ধরলো। মাথা চুলকে তিনি বললেন, কথাটা বলেছ মন্দ নয়, আইডিয়াটা আমার মাথায় লাগছে। এইভাবে খড়খড়ির সমস্যা মিটলে খরচা না খুব বেশি পড়বার কথা নয়। খড়ি তো পেলাম। আচ্ছা যাও দেখি, খড়টা চটপট পাঠিয়ে দাও গে। খড়খড়ি সরবরাহ করার পর সারা দিনের কারবার তার মন্দ হলো না। এক বিজলিবাতির কারখানায় ৫০ লন্ঠন সে পাচার করেছে, জুতোর দোকানে মজুত করেছে খড়ম, গরুর খাটালওয়ালাকে গুছিয়ে এসেছে ঘোড়ার লাগাম, একটা আড্ডা নয় কয়েক ডজন। টেকো লোকের কাছে বেচেছে মাথার চিরুনি, চুলের বুরুশ। তার আড়তে বেদবাক্যের মতো অকাট্য যা ছিল তার প্রায় সবই সে কাটিয়েছে সারাদিনে হেসে খেলে। কিন্তু ২৫ মন খড়ি তখনও গড়াগড়ি যাচ্ছিল এক ধারে। সেগুলো গাড়ি বোঝাই করে সে রওনা দিল শহরে। সেখানে নতুন এক সার্কাসের দল এসে তাঁবু গেড়েছিল। লরি বোঝাই খড়ি নিয়ে কালীকেষ্ট সেখানে হাজির। সার্কাসের ম্যানেজার ঘাড় নেড়েছেন। না মশাই, চকের আমাদের কোনো প্রয়োজনই নেই। চক নিয়ে আমরা কি করব? তাঁবুতে লাগান, কালী তাদের বাতলেছে। তাঁবু চেহারা ফিরবে। চক লাগিয়ে তাঁবু একেবারে চকচকে করে দিন। চটের গায়েও খড়ি মাখালে তার চটক বাড়ে, জানেন তো? চকচকে তাঁবু হলে তবে না চোখ টানবে সবার। আর লোকের নজরেই যদি না পড়ে, তবে নজরানা পড়বে কেন?
চাকচিক্য না দেখলে গাঁটের করি খরচা করে দেখতে আসবে কেন মানুষ? খড়ি বেচতে তারপর আর দেরি হয়নি, বেগও পেতে হয়নি বিশেষ, কিন্তু বেগ পেতে হলো পরে, বেশ রকম। এক গোসাই বাড়ি মাংস থুরবার যন্ত্র জোগাতে গিয়ে যন্ত্রটা দেখেই না তিনি এমন ভাবে না না করে উঠলেন যেন ভয়ঙ্কর এক যন্ত্রণা পেয়েছেন। নাক সিটকে বললেন, আমরা বৈষ্ণব মানুষ, মাছ মাংস তো ছুঁই নে, মাংস থরার যন্ত্র নিয়ে কি করব আমরা? আগে মাংস না খান, থোর তো খান। এঁচড় চলে, গাছ পাঠাতে তো অরুচি নেই। থোরকেও যদি এর দ্বারা থোরেন, থুরে নেন, কি চমৎকার যে হয় তা বলবার নয়। পাঁঠার মতো গাছ পাঁঠাকেও এই যন্ত্রে ফেলে পাঠ করা যায়। তারপর সেই উত্তম রূপে থুরিত সেই থোরা এঁচড় দিয়ে তার সাথে গাওয়া ঘি মিশিয়ে, আহা একেবারে। কালীকেষ্ট সরাত করে জিভের ঝোল টেনে নেয়। আহ, থুরলাম না হয়, কিন্তু তারপর জিজ্ঞেস করেন গোসাই ঠাকুর, অত কিম? তারপরেই কিমা, কাঁঠালের কিমা। সেই কিমার পুর দিয়ে বেসনে ভেজে চপ কাটলেট যা খুশি বানান, যা আপনার প্রাণ চায়। বিলাস বেসন একাধারে, যা ইচ্ছে বানিয়ে খান। খাদ্যের যে কোনো বিলাসিতা, এঁচড়ের দো পেঁয়াজি কি থোরের স্বামী কাবাব। স্বামী কাবাবের নামে গোস্বামী একটু কাতর হয়েছেন, কিন্তু কাত হননি। বিলাস বেসনের কথায় টলেছেন, কিন্তু কাবার হননি। থোড়াই মেশিন, থোড়াই তিনি নিয়েছেন, একখানাই মোটে, ডজন খানে কিছুতেই তাকে গছানো যায়নি। তিনি বলেছেন, একটাই তো যথেষ্ট, দুটি মাত্র হাত আমার, 2 ডজন তো আর নয়। 12টা যন্ত্র নিয়ে কি করব বাপু, ক হাতে চালাবো? আগে এটাই আজ করবেন, কাল ওটাই, ঘুরিয়ে ফিরিয়ে চালান না। 12টাকেই কাজে লাগান এইভাবে। যন্ত্রকেও তো মাঝে মাঝে বিশ্রাম দিতে হয়, তাতে ভালো কাজও দেয়। বুঝলাম, কিন্তু দুটি তো মোটে বাহু, সেদিক দিয়ে বিবেচনা করলে এতগুলো নেওয়া কি একটু বাহুল্যই নয়? আপনি নিজে থুরতে যাবেন কেন? থুরবে তো বাড়ির মেয়েরা, এই গিন্নিমান্নিরা। আর তারা যে 10 হাতে কাজ করেন, তা কি আপনার শোনা নেই? তারা যদি কিমা বানাতে বসেন, কি না পারেন? সামান্য একাটা যন্ত্র কি তারা পেরে উঠবেন না? ভালো কথা মনে করিয়ে দিলে। কিমার কথাতেই মনে পড়লো, কিমা করবে কে? কাকিমাই যে নেই, তীর্থ করতে বেরিয়েছেন, প্রয়াগ, বৃন্দাবন, মথুরা, 4 ধাম ঘুরে তারপর ফিরবেন। তিনি মথুরা থেকে ফিরলে তারপরেই থুরাথুরি। না বাপু, যন্ত্রের এখন কোনো কাজ নেই, একটাও আমার চাই নেই। কালীকেষ্ট ধাক্কা খেলো, এমন ধাক্কা সে সকাল থেকে খায়নি। চালের দোকানদারকে কাঁকরের বদলে কাঁকুর গছাতে সে বাধা পায়নি। দর্জির কাছে দরজা বেঁচে এসেছে, ঘড়িওয়ালার কাছে ঘোড়া, ডাক্তারের কাছে থার্মোমিটারের বদলে হাতুড়ি, হাতুড়ের কাছে ইঞ্জেকশনের দাবাই। রেশনের দোকানে অপারেশনের যন্ত্রপাতি চালাতেও কোনো অসুবিধা হয়নি। টক্কর খেলো এই প্রথম। খেতেই সে টক করে নাকে হাত দিল। না, অ্যাক্টিভ নস্যি নেওয়ার দরকার যে, কিন্তু ট্যাঁকে হাত দিতেই তার চক্ষু স্থির। একেই ডিবেটা তো নেই কো, গেল কোথায়? কোথায় ফেললো ডিবেটা? কখন সে হারালো? ভাবতে ভাবতে তার খেয়াল হলো, সার্কাসের ম্যানেজারের টেবিলে ফেলে আসেনি তো ভুল করে। ছুটলো সে তাঁবুর দিকে, এক মুহূর্ত দেরি না করে। ডিবেটা তার নিজের তাঁবে না আসা অব্দি তার স্বস্তি ছিল না। সার্কাসে ফিরে গিয়ে সে অবাক হয়ে গেল। ম্যানেজার হাঁচতে হাঁচতে তাকে অভ্যর্থনা করলেন, কিন্তু বিস্ময় সেজন্য নয়। সে হাঁ হয়ে গেল এই দেখে যে তার খড়ি তাঁবুতে না লাগিয়ে গুঁড়িয়ে গুলে কাই বানিয়ে হাতির গায়ে মাখাচ্ছে তাই। ইস, কি কড়া নসি মশাই আপনার, একটু নাকে না দিয়েই যা নাকাল। হয়েছি। সে কথা কানে না তুলে কালী শুধলো, একই মশাই, এ খড়ি দিয়ে কি হচ্ছে? আরে হাতিটার হাতে করি হচ্ছে আর কি, বলল ম্যানেজার। হাতির সামনের গোদা পা দুটোয় খড়ি গোলা লাগাতে লাগাতেই বলল, কিন্তু তা তো দেখছি, কিন্তু এমন করে খড়ি মাখিয়ে কি হচ্ছে?
আরে হাতিটা বেজায় বুড়ো হয়ে গেছে কিনা, কোনো কাজেই লাগে না, কদিন আর বাঁচবে কি জানে। তাই ভাবছি এবার এটাকে বেচে দেবো। এ বুড়ো হাতি কিনবে কে? খালি ঠোঁট ওল্টায়, তার উপর আবার পোকলা, দাঁত নেই কো একদম। তা বটে, কিন্তু হাতিদের দাঁত বানাবার ডাক্তার মেলে কোথায়? হাতিদের কি আর ডেন্টিস্ট আছে? অস্থি সমাজে আছে কিনা জানি না, কিন্তু মনুষ্য সমাজে তো নেই। তাই ভাবছিলাম কি করি। আপনার নসির ডিবে ফেলে গেছিলেন, তার এক টিপ নাকে দিতে করে মাথা খুলে গেল। দেখলাম তাই তো, আপনার খড়ি দিয়েই তো হয়ে যায়। বেশ হয়। কি হয়? মানে এটাকে শ্বেতস্থি বলে চালিয়ে দেওয়া যায়। সাদা হাতির বেজায় দাম, জানেন নিশ্চয়ই, অতি দুর্লভ জিনিস কিনা। বটে, বটে আছে, কেমন দাম এক একটা তেমন হাতির? লাখ খানেকের কম তো নয়। শ্যাম দেশে শ্বেতস্থির পূজা হয়ে থাকে, যাকে বলে রাজ পূজা। রাজা রানীরা পূজা করেন। ওই ঐরাবতের বংশধর কিনা ওরা, দেবতা বিশেষ। কি বুঝলেন? তা কত দামে বেচবেন এটাকে? লাখ খানেক আর কে দেবে এখানে, এ তো আর শ্যাম দেশ নয়। 1000 হলেই ছেড়ে দেবো। ভারী পয়মন্ত মশাই এই শ্বেতহস্তি, যার দরজায় এই হাতি বাঁধা থাকে। বুঝলেন কিনা, মা লক্ষ্মী তার বাড়িতে অচলা। তবে কিনা বরাত করে আসা চাই, যার তার দরজায় কি আর হাতি বাঁধা থাকে? শুনেই কালীকেষ্ট টনক নড়ে। মনে মনে সে খতায় সারাদিনের রোজগারে 1020 টাকা তার হয়েছিল। হিসেব করে দেখে, তারপর বিশেষ বিবেচনা করেও দেখে, কিন্তু সত্যিকারের শ্বেতহস্তি তো নয় মশাই, আমারই খড়িগোলা মাখানো জাল হাতি বলতে গেলে, কিংবা হাতির ভেজাল তাও বলতে পারেন। তো সেসব কি টের পাচ্ছে? সবে তো এর হাতে খড়ি হয়েছে, এবার পায়ে খড়ি হোক, সারা গায়ে খড়ি হোক, তখন দেখবেন মুনিরও মন টলে যাবে সে চেহারা দেখলে। বলে সার্কাসের মালিক আর একটি নস্যি লাগায় নাকে, লাগিয়েই আর এক প্রস্ত হাঁচির মোহরা দেয়। তারপর আর বলতে হয় না, হাঁচতে হাঁচতেই হাসিল হয় কাজ। আর হাসতে হাসতেই খানিক বাদে কালীকেষ্ট সার্কাস থেকে বেরোয়, খালি হাতে নয়, হাতি হাতিয়ে। হাতির লেজ ধরে নিজের ট্যাঁক হালকা করে। আবুর গেটে যে তাবেদার ছিল সে তাকে শুধোয়। কি মশাই, পেলেন আপনার ওই হারানো জিনিস, এই যা খুঁজতে এসেছিলেন? না, পাইনি, তবে একটা পেয়েছি। এই হাতিটা? হ্যাঁ, ভারী দুর্লভ জিনিস মশাই। এই হাতিটাকে বেশ দাঁড়ে পাওয়া গেছে। দাও এ। লোকটা হাঁ হয়ে থাকে। দাঁড়ি বই কি, লাখ টাকা একটা সাদা হাতির দাম সোজা কথা নয়। এদিকে সারাদিনে আমার আমদানি মাত্র 20,000, কিন্তু তাতেই তো হয়ে গেল। বিষক্ষয় করেই হাতিটাকে নিয়ে চললাম, বেঁধে রাখবো আমার দরজায়। হি, বেশ হবে। শুনছিলেন লেখক শিবরাম চক্রবর্তীর লেখা গল্প হাতিমার্কা বরাত। কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। তাহলে অপেক্ষা থাক পরবর্তী গল্পের জন্য।